হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা, ইয়োর ইংলিশ টিচার। চলো আজকে ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ভোক্যাবসের ওপর ক্লাস হবে। আমি তোমাদের বারবার যেমন রিকোয়েস্ট করি, আজকেও সেরকম একই কথা বলবো যে প্লিজ ডু দ্য প্রিভিয়াস ক্লাসেস। প্রথমে আগের যে ক্লাসেসগুলো হয়ে গেছে তোমাদের, সেগুলো কিন্তু দেখে নিও। অ্যান্ড রিভিশন ইজ ম্যান্ডেটরি। তোমাকে যদি ভোক্যাবসের ওপর নিজের গ্রিপ রাখতে হয় বা ভোক্যাবস যদি নিজের আয়ত্তে আনতে হয়, তাহলে কিন্তু সেখানে গিয়ে তোমাকে 200% এফর্ট লাগাতে হবে, যতটা না টিচারকে লাগাতে হয়। ঠিক আছে? অর্থাৎ রিভিশন ইজ ম্যান্ডেটরি। তোমার মনে হলো যে একদিনে আমি 100টা ভোক্যাবস করে নিলাম, কিন্তু পরের দিন আর কিছু করলাম না, বা তার পরের দিন আর কিছু করলাম না, তাহলে কিন্তু খুব ভুল জিনিস হবে। কি করতে হবে? আমাকে একটা টার্গেট নিতে হবে। আমি তোমাদের আগেও বলেছি যে এভরিডে আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট আমরা 15 to 20 ওয়ার্ডস আমরা শিখবো। অ্যান্ড তার পরের দিন সেম জিনিস শিখবো, কিন্তু পরের দিন যে নতুন জিনিস শিখছি সেটা ওয়ান ওয়ার্ডসই হোক, সেটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসই হোক, বা সেটা অন্য কোনো সিনোনিমস অ্যান্টোনিমসই হোক, কিন্তু আগের দিন আমরা যেটা শিখেছি সেটাকে কিন্তু আমাকে কি করতে হবে? রিভিশন দিতে হবে। উইদাউট রিভিশন কখনোই সম্ভব নয় ভোক্যাবস মনে রাখা। ঠিক আছে? আমি আগেও তোমাদের বলেছি, কোনো শর্টকাট কাজ করে না ভোক্যাবসের জন্য। সব সময় তোমাকে খাটতে হবে ভোক্যাবসের জন্য বেশি। অর্থাৎ আমি যদি 100% আমার এফর্ট দিই, তাহলে তোমাদের এফর্ট 200% থাকা উচিত। ঠিক আছে? এবার যেহেতু এটা কম্বাইন্ড ব্যাচ এসজিএসসিসি, তো তোমাদের একটু মাথায় অবশ্যই রাখা উচিত যে এখানে যে লেভেলের তোমাদের পড়াশোনা করানো হবে সেটা আপ টু দ্য মার্ক হবে। অর্থাৎ যেটা তোমাদের এক্সপেকটেশন আছে তার থেকে তোমরা বেশি পাবে। ঠিক আছে? অর্থাৎ এখানে যা যা জিনিস, যা যা ইডিয়ামস করছো, যা যা ওয়ান ওয়ার্ডস করছো, যা যা সিনোনিমস অ্যান্টোনিমস করছো, প্রত্যেকটা এক্সামিনেশন তোমাকে কভার করে করানো হবে। তো এখানে মোস্ট রিপিটেড ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস গুলো আমরা প্রথমে কভার করব। সেটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এর ক্লাস যেহেতু আজকে সেটাই কভার হবে। এছাড়াও যখন আমরা ওয়ান ওয়ার্ডস করব, যখন আমরা বাদবাকি যা যা টপিক আছে সেগুলো যখন আমরা করব, এই সেম জিনিসই কিন্তু কাজে লাগবে। দ্যাট ইজ কি না, মোস্ট রিপিটেড জিনিসপত্র আমরা আগে করে নেব। যে কোনো সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনে, যে কোনো এক্সামিনেশনে বহুবার যে সমস্ত ইডিয়ামস বা যে সমস্ত ওয়ান ওয়ার্ডস রিপিট হয়েছে সেগুলো আমরা আগে কভার করব, তারপর বাকিগুলো। তো আজকেও যে ইডিয়ামস গুলো আজকে তোমাদেরকে করাচ্ছি, সেই সেম জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যান্ড প্লিজ ভোক্যাবসের ক্লাস তোমরা কিন্তু অনলাইন করার চেষ্টা করো বা কারেন্ট করার চেষ্টা করো, তাতে তোমাদেরই সুবিধা হবে। যে আলাদা করে কোনো সময় বের করে আমাকে কি করতে হবে না, আমাকে কিন্তু মুখস্থ করতে হবে না। এখানে তুমি জিনিসপত্রগুলো জেনে নিচ্ছ এবং দিনের যে কোনো একটা সময় বের করে 10 থেকে 15 মিনিট রাখবে, যে ঠিক ঘুমোতে যাওয়ার আগে বা যখন তোমার মাইন্ড ফ্রেশ থাকছে, তখন একটু উল্টে পাল্টে জিনিসগুলো দেখে নিলে। জোর জবরদস্তি কিন্তু ভোক্যাবসের সাথে করলে একটু প্রবলেম হয়ে যাবে। কি না, মনে রাখতে পারবে না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যে আমরা ভোক্যাবস মনে রাখতে পারি না। ঠিক আছে? চলো তাহলে আজকের ইডিয়ামস এন্ড ফ্রেজেস গুলো আমরা দেখে নিই। প্রথমেই দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, দ্যাট ইজ আউট অ্যান্ড আউট। বেশিরভাগ আমরা দেখবে স্পিকিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে কি? টোটালি সেন্স দিচ্ছে, পুরোটা সেন্স দিচ্ছে। ঠিক আছে? তো যে ইডিয়ামস গুলো আমি তোমাদের সবসময় এটিমোলজি বলে থাকি বা অরিজিন তোমাদের মেনশন করার চেষ্টা করি, যাতে করে তোমরা ইডিয়ামস কি করতে পারো, ইজিলি মনে রাখতে পারো, বা ইডিয়ামস এর ইনার মিনিংটা যদি তোমার কাছে একটু ক্লিয়ার হয়, কিছু কিছু ওয়ার্ডের মানে যদি আমরা বুঝতে পারি, তাহলে সেটা দিয়ে সমস্ত পুরো ইডিয়ামটা আমার মনে রাখা ইজি। সো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তো ফ্রেজেস কেন বলা হয়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? আই হোপ আমি তোমাদের মেনশন করেছি যে ফ্রেজও হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যান্ড ক্লজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আমরা খুঁজে পাই না, যেটা ক্লজে থাকে। যে সাবজেক্ট থাকবে অ্যান্ড ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আমরা ক্লজে খুঁজে পাই। তো এখানে যে ফ্রেজেস গুলো আমরা দেখছি, অনেককে আমি দেখি যে ফ্রেজ মানে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এবং প্রোভার্বস একসাথে করিয়ে দেয়। বাট একটু তোমাদের বুঝতে হবে যে দুটো যখন একসাথে করছি ভেরি গুড, বাট দুটোর মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করার বুঝতে হবে। আমি বুঝতে পারবো যে দুটোর মধ্যে পার্থক্য কি, কেন দুটো আলাদা নামকরণ করা হলো।
প্রোভার্বস যেগুলো, ঠিক আছে, প্রোভার্বস হচ্ছে জেনারেলি একটা ছোট ছোট ক্লজ হয়ে থাকে বা একটা ছোট সেন্টেন্স হিসাবে তাকে গণ্য করতে পারি, কারণ তার মধ্যে প্রোভার্বের মধ্যে আমরা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট খুঁজে পাই। ওকে, কিন্তু এখানে কেন ফ্রেজ বলা হয়েছে, এখানে আমি কোনো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট খুঁজে পাই না। অর্থাৎ দেখো, আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট, এই যে তিনটে ওয়ার্ড, এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব খুঁজে পেলে না, কোনো এগ্রিমেন্ট নেই, তাই এটাকে ফ্রেজ বলা হয়। এই জন্যই বলা হয় ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। অ্যান্ড ওটা হচ্ছে প্রোভার্ব, কারণ ওটা তুমি আলাদাভাবেও বলে দিতে পারবে, আলাদাভাবেও একটা ছোট সেন্টেন্স হিসাবে আমরা ইউজ করতে পারবো। বাট এইগুলোকে কি করতে হবে, তোমাকে সেন্টেন্সে অ্যাড করে ইউজ করতে হবে, কারণ ফ্রেজ আলাদাভাবে ইউজ করা যায় না, অ্যাজ আ সেন্টেন্স হিসাবে আমরা এটাকে গণ্যই করতে পারি না, কারণ কোনো সেন্সই তোমাকে প্রোভাইড করবে না তুমি শুধু যদি বলো আউট অ্যান্ড আউট। এটাকে তোমাকে সেন্টেন্সের মধ্যে অ্যাড করে ইউজ করতে হবে। এই জিনিসগুলো সম্পর্কে, এই বেসিক আইডিয়াগুলো কিন্তু আমাদের, বেসিক নলেজগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া উচিত। শুধুমাত্র এই যে যেমন ঘোড়াদের সামনে লাগানো থাকে যাতে তারা সোজা ঘোড়া দৌড়াতে পারে, সেই রকম ভাবে কিন্তু চললে আমাদের হবে না, কারণ আমরা মানুষ, ঘোড়া নই। তো চোখ কান কিন্তু খোলা রাখতে হবে আমাদের, রাইট? তো একটু অন্যরকম ভাবে জিনিসপত্রগুলো আমাদের ভাবতে হবে যে আমরা রিলেট করতে পারছি কিনা। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। That is on the cuff. On the cuff. Look at the word cuff. What is the meaning of cuff? এই কাফটা যদি তোমার মনে থাকে তাহলে এই ইডিয়ামসটা মনে রাখা ভীষণ ইজি হয়ে যাবে। কিভাবে? কাফ মানে কি দেখি, ছেলেরা যে শার্ট পরে থাকে, ঠিক আছে, বা মেয়েরাও এখন শার্ট পরে, তো শার্টের কি হয়, শার্টের যে রিস্টের পোর্শনে একটা শক্ত কাপড়ের মতো থাকে যেখানে বাটনস আমরা আটকাই বা অনেকে ফোল্ড করে সেই জিনিসটা করে, দ্যাট ইজ কল্ড কাফ। অর্থাৎ শার্টের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের থেকে এখানে যে কাপড়টা থাকে সেটা একটু শক্ত মতো হয়, রাইট? তো এই যে কাফ, এই কাফ পোর্শনে আগেকার দিন আমি তোমাদের বেশিরভাগই বলেছি যা যা ইডিয়ামস বা ফ্রেজেস পড়ি সেগুলো 17th বা 18th সেঞ্চুরির যে ঘটনাপত্র বা ড্রামাস বা প্লেস বা যে কোনো জিনিস, ইম্পর্টেন্ট ইভেন্টস, সেখান থেকে এগুলো ডিরাইভ করা। অর্থাৎ সকালবেলা কারোর মনে হয়নি যে উঠে ইডিয়াম ফ্রেজেস লিখবো, 1-4টি ইডিয়াম ফ্রেজেস লিখে দিল এবং সেটা আমরা প্রচলিত হয়ে গেল, সেরকম কিন্তু নয়। এটা অনেক দিন ধরে প্রচলিত, অনেক দিন ধরে চলে আসছে। তার পিছনে তোমাদের রিজনটা জানলে ইজিলি এগুলো মনে রাখতে পারবে। তো কাফটা কেন এলো, আগে ব্যাপারটা, কাফের সাথে ক্রেডিটের কি সম্পর্ক, দেখো মিনিং কি দেওয়া আছে, অন ক্রেডিট। তো অন ক্রেডিট অর্থাৎ ক্রেডিটের ধারের কি সম্পর্ক এলো, সম্পর্ক একটাই, যখন আগেকার দিনের ইংল্যান্ড বা এই সমস্ত দেশে কি হতো না, এই সমস্ত জায়গায় যে বার বা রেস্টুরেন্ট গুলো ছিল, সেই রেস্টুরেন্টে কি হতো না, যারা রেগুলার কাস্টমার থাকতো, যারা রেগুলার ক্লায়েন্ট থাকতো, তারা কি হতো, তারা আসতো এবং যারা ওয়েটার ছিল, ওয়েটারে কি করতো, ওয়েটার এখন যেমন দেখো খুব সুন্দর তারা পোশাক আশাক পরে অ্যান্ড হাতে পেন পেপার নিয়ে তারা আমাদের অর্ডার গুলো নোট ডাউন করে। কিন্তু আগে কি হতো, আগে সেই প্রচলিত ছিল না, তারা তাড়াহুড়ো করে কি করতো, এই যে কাফ বা এই পোর্শনে, রেস্টের পোর্শনের জায়গাটায় বা ওই কাপড়টায় তারা হচ্ছে সমস্ত যে অর্ডার গুলো রয়েছে বা যে সমস্ত অর্ডার গুলো আসছে সেগুলোকে তারা কি করতো, নোট ডাউন করতো। ক্লিয়ার, বোঝা গেল? তো এই যে নোট ডাউন করতো এবং যারা রেগুলার কাস্টমার তারা হচ্ছে ওয়েটারের কাছেও পরিচিত এবং যারা হচ্ছে সেই বার রেস্টুরেন্টের মালিক তাদের কাছেও পরিচিত। এবার আগেকার দিনের মানুষরা বা রেগুলার কাস্টমাররা কি করতো, তারা বেরোবার সময়, খাওয়া দাওয়া হয়ে গেল, তারা বেরোবার সময় এইভাবে ইশারা করে দেখিয়ে যেত। দ্যাট মিনস কি না, অন দ্য কাফ। অন দ্য কাফ মানে কি না, এখানে লেখা রয়েছে আমি আজকে খেয়ে গেলাম, পরের দিন যখন আসবো তখন আমরা টাকাটা পে করব। তারা যদি টাকার ব্যাপারে জিজ্ঞেস করতো তখন কি বলতো, তারা ইশারা করে অন দ্য কাফ। মানেটা এটাই দিচ্ছে, অন দ্য কাফের মানে অন ক্রেডিট, সেখান থেকে চলে এসছে, সেই যে সিন, সেই সিন থেকে এটা কিন্তু এখন চলে আসছে। এখন অন দ্য কাফ মানে আমরা কি বুঝি, অন ক্রেডিটের কথা বলা হচ্ছে, অর্থাৎ ধারে, যেমন ক্রেডিট কার্ড আমরা কি করি, ধারে জিনিসপত্র কেনা হয়, পরে আমরা টাকা পে করি, দ্যাট ইজ কল্ড অন দ্য কাফ। ওকে, এইভাবে মনে রেখো। আচ্ছা, নেক্সট দেখো, ডাজ নট হোল্ড ওয়াটার। ডাজ নট হোল্ড ওয়াটার, আচ্ছা ওয়াটারের যেটা একটা নেচার আছে, ঠিক আছে, এখন আমরা কেউ অন্য মাথা লাগিও না, অন্যরকম মাথা লাগিও না যে গ্লাসে আমরা জল ভরে রাখতে পারি, বালতিতে জল ভরে রাখতে পারি, ঠিক আছে, আমাদের ট্যাঙ্কে জল ভরে রাখতে পারি না। এটা মাথায় রেখো যে ওয়াটারের সেন্স কি, মানে ওয়াটারের নেচার কি, ওয়াটার কখনো হোল্ড করা যায় না, ঠিক আছে।
আগে কি হতো, আগেকার দিনে কি ওয়াটার কি জেনারেলি ওয়াটার কিন্তু ফ্লো প্রবাহিত হয়, ওয়াটারকে জেনারেলি আমরা হাতের মুঠোয় কি ধরে রাখতে পারবো না, ওয়াটার কিন্তু তার ফ্লো বজায় রাখবে। অর্থাৎ যেমন হাতের মুঠোয় জল ধরে রাখা কখনো সম্ভব নয়, এক্স্যাক্টলি তুমি যে কথাটা বলছো সেই কথাটাও বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ জলকে যেমন ধরে রাখা সম্ভবপর নয়, সেরকম তোমার কথাটাও বিশ্বাসযোগ্য নয়। এইটার সাথে রিলেট করেছে, অর্থাৎ জল ধরে রাখার সাথে বিশ্বাসের রিলেট হয়েছে। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখো, ক্যান নট বি বিলিভড, অর্থাৎ যেটা বিশ্বাসযোগ্য নয়। কেন, যেমন জল ধরে রাখা বিশ্বাসযোগ্য নয়, সেরকম তোমার কথাটাও বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ আমরা ক্যানট বি বিলিভ না বলে কি বলছি, ডাজ নট হোল্ড ওয়াটার। অর্থাৎ এটার মানে কি বোঝাতে চাইছি, এখন মানে বোঝাতে চাইছি ক্যানট বি বিলিভড। ঠিক আছে, বুঝতে পেরেছো যে ওয়াটারের সাথে বিলিভের কি সম্পর্ক এলো এবং কেন এলো। ওকে, চল এবারটা হচ্ছে আ ওয়াইল্ড গুজ চেস। আ ওয়াইল্ড গুজ চেস মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াইল্ড গুজ? গুজ মানে আমরা জেনারেলি রাজহাঁস জানি না, অনেকে আমাকে মানে কমেন্ট করো তোমরা যে রাজহাঁস, রাজহাঁস কিন্তু নয়। গুজ মানে কি, পাতিহাঁস, নর্মাল যে হাঁস। অর্থাৎ জেনারেলি আমরা কি জানি যে সোয়ানের কথা বলছি না, সোয়ান মানে রাজহাঁস, গুজ মানে হচ্ছে পাতিহাঁস। ওকে, বোঝা গেল? আচ্ছা এবার শোনো যে গুজ কাদের বলি, মানে হাঁস জেনারেলি যে পাতি হাঁস হয় তারা কি হয়, ডোমেস্টিক হয়। ডোমেস্টিক অ্যানিমাল বা ডোমেস্টিক বার্ড এরা কখনো ওয়াইল্ড হয় না, আগে ব্যাপারটা বুঝতে হবে যে ওয়াইল্ড গুজের কোনো এক্সিস্টেন্সই নেই। বিকজ আমরা যে আমাদের চারপাশে যে গুজ দেখি বা হাঁস দেখি তারা জেনারেলি ডোমেস্টিক হয়। তা যারা যদি ওয়াইল্ড হতো, যেমন টাইগার ওয়াইল্ড, তাকে কি পোষ মানাতে পারবো আমরা? পারবো না। এক্সেপশনাল কেস আছে, ঠিক আছে, এক্সেপশনাল কেসের কথা বলছে না, ইন জেনারেল ভাবো যে ওয়াইল্ড টাইগারকে যেমন পোষ মানানো যায় না, ক্রোকোডাইলকে যেমন পোষ মানানো যায় না, বিকজ তারা ওয়াইল্ড। ওকে, কিন্তু এখানে কি বলেছে দেখো যে ওয়াইল্ড গুজের তো কোনো অস্তিত্বই নেই, বিকজ গুজ মানেই আমরা জানি ডোমেস্টিক অ্যানিমাল। অর্থাৎ যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, তা ডোমেস্টিক বার্ড আমরা জানি ওয়াইল্ড গুজকে। এবার তুমি ভাবো গুজকে, এবার ওয়াইল্ড গুজের কোনো অস্তিত্বই হয় না, কারণ গুজ মানে সেটা ডোমেস্টিক হবে। আচ্ছা এবার ভাবো যে যে জিনিসের কোনো অস্তিত্ব নেই তাকে চেস করে কোনো লাভ হবে? তাকে চেস করে কোনো লাভ হয় না। যেমন আমরা কি করি, আমাদের ড্রিম চেস করি, ঠিক আছে, আমাদের এইম চেস করি। কেন চেস করি? বিকজ আমরা জানি যে সেটার অস্তিত্ব আছে, কোথায় আছে, আমাদের মাথায়। কিন্তু ওয়াইল্ড গুজের তো কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে, বন্য হাঁসের কোনো অস্তিত্ব নেই। হাঁস সবসময় কি হয়, ডোমেস্টিক বার্ড হয়। ওকে, তো সেটাই বলছে যে জিনিসের কোনো অস্তিত্ব নেই তাকে চেস করেও কোনো লাভ নেই। তাহলে মিনিংটাও তাই দিচ্ছে দেখো, ফিউটাইল সার্চ। অর্থাৎ যে জিনিসের জন্য তুমি খুঁজে বেড়াচ্ছ, যার কোনো অস্তিত্ব নেই, তাকে তো তুমি খুঁজেও পাবে না, তার মানে তোমার খুঁজে বেড়ানোটা কি হলো, বৃথা হলো। তাহলে দেখো মানেটাও তাই দিচ্ছে, ফিউটাইল সার্চ, অর্থাৎ বৃথা খুঁজে বেড়ানো। ঠিক আছে, তোমার খুঁজে বেড়ানোটাই কি হয়ে গেল, ফিউটাইল হয়ে গেল। তাই ফিউটাইলের সাথে ওয়াইল্ড গুজ চেসের সম্পর্ক বুঝতে পারলে যে ওয়াইল্ড গুজের যেমন অস্তিত্ব নেই, সেরকম কোনো অস্তিত্বহীন জিনিসের যদি আমি খুঁজে বেড়াতে থাকি, তাহলে দিনের শেষে আমি ডিসঅ্যাপয়েন্টেড হব। কেন না, সেই জিনিসের অস্তিত্বই নেই। তাহলে খুঁজে বেড়ালে কি কোনো লাভ হবে? লাভ হবে না। তাহলে আমার খুঁজে বেড়ানোটা কি হয়ে গেল, বৃথা হয়ে গেল। মানেটাও দেখো তাই দিচ্ছে, ফিউটাইল সার্চ। ওকে, চল ইন আ টাইট কর্নার, ভীষণ ইজি একটা জিনিস এবং বেশিরভাগ আমরা স্পিকিং ল্যাঙ্গুয়েজে আমাদের ইউজ করে থাকি। ইন আ টাইট কর্নার মানে কি, আমরা জানি দেওয়ালের চারিদিকে কর্নার থাকে এবং সেই পার্টিকুলার কর্নারে আমরা যখন আসবাবপত্র দিয়ে ভরে দিই, ঠিক আছে, ব্যাপারটা তোমাকে একটা কর্নারে দাঁড় করিয়ে যদি চারিদিক দিয়ে আসবাবপত্র দিয়ে তোমাকে ঘিরে দিই, তুমি কি সেখানে নিঃশ্বাস নিতে পারবে? না তুমি ঠিক করে দাঁড়াতে পারবে না। তোমার কন্ডিশন কি হবে, তুমি ডিফিকাল্ট সিচুয়েশনে থাকবে, তোমার পরিস্থিতি ডিফিকাল্ট হবে, না তুমি নিঃশ্বাস নিতে পারবে, না তুমি নড়তে চড়তে পারছো। ঠিক আছে, ইন আ টাইট কর্নারে যদি আমরা ঢুকে যাই তাহলে কি হবে, আমাদের পরিস্থিতি যেমন হবে, এক্স্যাক্টলি মিনিংটাও তোমাকে তাই দিচ্ছে। দেখো ইন আ টাইট কর্নার মানে ইন আর ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ ডিফিকাল্ট সিচুয়েশনের কথাই কিন্তু এখানে বলা হলো। চলো পরেরটা দেখো, গোয়িং প্লেসেস। গোয়িং প্লেসেস মানে কি, ছোটবেলার সাথে রিলেট করো। গোয়িং প্লেসেস মানে কি, আমরা কি জানি জেনারেলি, দেখবে ছোটবেলা থেকে আমাদের বাবা মারা কি বলে এসছেন যে যদি তুমি পড়াশোনা করো তবেই তুমি গাড়ি ঘোড়া চড়তে পারবে। এবং গাড়ি ঘোড়া চড়ে আমরা কোথায় যাব, প্লেসেস টু প্লেসেস, অর্থাৎ প্লেস টু প্লেস ঘুরে বেড়াবো, রাইট। প্লেসেস টু প্লেসেস হয় না কিন্তু, প্লেস টু প্লেস। ওকে, যাই হোক,
সেটা আমরা নাউনে পড়বো, এখন সেটার মানে চর্চা আলোচ্য বিষয় নয়। যাই হোক, এবার ব্যাপারটা কি বলতে চাইছি, যখনই আমরা গাড়ি ঘোড়া চড়ে আর কোথায় যাব, নিশ্চয়ই ঘুরতে যাব। তাহলে বাবা মার কথা অনুযায়ী একটু রিলেট করার চেষ্টা করো। যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা ট্যালেন্টেড হব, অ্যান্ড ট্যালেন্টেড হওয়া মানে আমরা ভালো চাকরি পাবো, অ্যান্ড সেখান থেকে কি হবে না, আমাদের একটা হ্যান্ডসাম স্যালারি আমরা পাবো, অ্যান্ড যখনই আমাদের হ্যান্ডসাম স্যালারি পাবো আমরা লাইফে সাকসেসফুল হব, রাইট? অ্যান্ড সাকসেসফুল হলে কি হবে, আমাদের কাছে বাড়ি ঘর থাকবে, আমাদের যে সমস্ত শখ আহ্লাদ আছে সেগুলো মেটাতে পারবো, এবং আমরা ঘুরতে যেতেও পারবো। অর্থাৎ ঘুরতে যাওয়ার জন্য, প্লেস থেকে প্লেসে ঘুরে বেড়াবার জন্য তোমাকে তো সাফিসিয়েন্ট মানি থাকতে হবে। সেই সাফিসিয়েন্ট মানি কখন থাকবে, যখন তুমি জীবনে সাকসেসফুল হবে, যখন তোমার কাছে একটা ভালো স্যালারি পাবে, যার জন্য তোমরা এখন পড়াশোনা করছো, রাইট? সেটার সাথে একটু মেলাও। তাহলে গোয়িং প্লেসেস এর সাথে মিনিং কি দিচ্ছে দেখো, ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল। বোঝা গেল? তাহলে এইভাবে মনে রাখবে যে গোয়িং প্লেসেস মানে যদি জায়গায় জায়গায় যাই, তার মানে কি হতে হবে, আমাকে হতে হবে হচ্ছে ট্যালেন্টেড। কিভাবে হব, পড়াশোনা করে। অ্যান্ড আমাকে সাকসেসফুল কিভাবে হব, যখন আমরা ভালো জব পাবো, আমাদের স্যালারি থাকবে, তবেই আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারবো। ঠিক আছে? এইভাবে মনে রাখো যে গোয়িং প্লেসেস এর মানে কি হলো, ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল। আই হোপ এটা তোমাদের এই স্লাইডটা ক্লিয়ার হলো। তাহলে চলো আমরা পরের স্লাইডে মুভ করি। আচ্ছা, এবার দেখো কি আছে, ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড আমরা জানি কোল্ড ব্লাডেড মার্ডার আমরা বলি না। সো ইন কোল্ড ব্লাডেড মানে কি বোঝাচ্ছে, আ মার্ডার ডান উইদাউট ইমোশন। তাহলে এবার বোঝো যে কোল্ড ব্লাডের সাথে উইদাউট ইমোশনের কি সম্পর্ক। আচ্ছা, রক্ত গরম আমরা কখন বলি, যখন হচ্ছে আমরা খুব রেগে থাকি। রাগাটাও একটা ইমোশন, তাই না? কারোর ওপর প্রচন্ড রাগ রয়েছে, কারোর ওপর প্রচন্ড অভিমান করে রয়েছে, তার মানে কি সেখানে আমার একটা ইমোশন কাজ করছে, তখন আমার শরীর মানে রক্ত গরম হচ্ছে এবং আমি রাগের মাথায় কি করছি, খুন করছি, which is normal, সেটাকে মার্ডার বলছি। বাট ইন কোল্ড ব্লাড মানে কি না, যখন আমি ঠান্ডা মস্তিষ্কে আমি যখন খুন করছি, অর্থাৎ তার মধ্যে কি হচ্ছে না, আমার কোনো রাগ থাকছে না, আমার কারোর প্রতি কি থাকছে, কোনো হিংসা থাকছে, এগুলো সব ইমোশন, এবং ইমোশনের দ্বারা তাড়িত হয়ে মার্ডার করাটা ওকে। বাট তুমি ঠান্ডা মাথায় কাউকে বিনা কারণে খুন করে দিচ্ছ, যেখানে তোমার কোনো ইমোশন কাজ করছে না, তার মানে কি সেটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া সম্ভব নয়। সো ইন কোল্ড ব্লাড কেন বুঝতে পারলে, কারণ কোল্ড ব্লাড মানেই হচ্ছে তার মধ্যে ইমোশন কাজ করছে না। যখনই আমার রক্ত গরম হবে তার মানে কি সেখানে আমার ইমোশন কাজ করছে, নয় আমি রাগে রয়েছি, নয় আমি দুঃখে রয়েছি, নয় আমার কারোর প্রতি মানে কি আছে বিদ্বেষ রয়েছে, তার জন্য সেখান থেকে তাড়িত হয়ে, ইমোশনের দ্বারা তাড়িত হয়ে আমি মার্ডার করছি। বাট এখানে কেসটা পুরোটাই উল্টো, এখানে হচ্ছে কোনো ইমোশন আমার কাজ করছে না, উইদাউট ইমোশন কাজ করছে। তার মানে কি আমার রক্ত ঠান্ডা, গরম হওয়ার তো কোনো কথাই নয়, কিন্তু সেই বশত যখন কোনো পার্সন কাউকে খুন করে, সেই মার্ডারটাকে আমরা কি বলতে পারি, ইন কোল্ড ব্লাড। ওকে, ঠিক আছে, চল। অফ অ্যান্ড অন, ভেরি ইজি মনে রাখা। অফ অ্যান্ড অন এর সাথে অকেশনালি সেন্স আমরা কি করে পাচ্ছি, যখন ইলেকট্রিসিটি, একটা নতুন একটা একদম নর্মাল পাতি একটা এক্সাম্পল দিয়ে মনে রাখো, আমাদের যে চারপাশে লাইট জ্বলছে, সেই লাইটের মধ্যে তার মানে কি ইলেকট্রিসিটি মানে যে ফ্লোটা বা বিদ্যুতের যে প্রবাহটা সেটা বজায় আছে, তার জন্য সেটা অন। এবার তুমি লাইটের সুইচটা অফ করে দাও, তাহলে কি হলো, এই যে ফ্লোটা, যে কারেন্টের ফ্লোটা ছিল সেটা তুমি বন্ধ করে দিলে। অর্থাৎ দুটোর মধ্যেই কি আছে, রেগুলারের সেন্স আছে, দুটোর মধ্যে কি আছে, রেগুলারের সেন্স আছে। নয় সে পুরোটাই বন্ধ যখন তুমি সুইচ অফ করছো, আর যখন অন করছো না, নাহলে পুরোটাই ফ্লো অন। বুঝতে পারছো, দুটোর মধ্যে রেগুলারের সেন্স বর্তমান। বাট যখন একটা লাইট খারাপ হয়ে যায় তখন কি হয়, না সে পুরো বন্ধ হচ্ছে না সে পুরো অন থাকছে, অর্থাৎ কি অফ অ্যান্ড অন হতে থাকে। ঠিক আছে, কি হয়, নয় একবার জলে একবার নেবে, একবার জলে একবার নেবে, তার মানে কি তার মধ্যে রেগুলারিটি নেই, তার মধ্যে কোনো রেগুলারের সেন্স নেই, অর্থাৎ তার মানে সেটা কি হয়ে গেল, অকেশনালি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে অফ অ্যান্ড অন এর সাথে কিভাবে অকেশনালি সেন্স এলো, আই হোপ তোমরা বুঝতে পারলে। চলো, তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো অকেশনালি কেন হলো। এবার দেখো হার্ড অ্যান্ড ফাস্ট, ভেরি ইজি, এবং বেশিরভাগ আমরা ইউজ করে থাকি, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। যে জিনিসটা খুব কঠিন, যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে, বলা হলো খুব কঠিন একটা কাজ, এবং তার সাথে আবার তোমাকে বলা হলো যে এই 15 সেকেন্ডের মধ্যে করতে হবে, তার মানে কি ফার্স্ট তোমাকে করতে হবে। তাহলে যে জিনিসটা খুব কঠিন এবং দ্রুত করতে হবে, তার মানে সেই জিনিসটা কি হবে, স্ট্রিক্ট হবে।
তো এক্স্যাক্টলি দেখো সেই মিনিংটাই তোমাকে প্রোভাইড করছে। হার্ড অ্যান্ড ফাস্ট মানেই হচ্ছে স্ট্রিক্টেস্ট সেন্স পাচ্ছি, ঠিক আছে। চল, টুক টু হিলস ভেরি ইজি, এবং বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামিনেশনে রিপিট হয়েছে। টুক টু হিলস হচ্ছে এই সেম জিনিস যেগুলো হচ্ছে 17-18 সেঞ্চুরির যে ড্রামাগুলো পারফর্ম করা হতো, ঠিক আছে। তো সেই ড্রামা থেকে এই সিনগুলোকে নেওয়া হয়েছে। কি সিনগুলোকে নেওয়া হয়েছে না, দেখবে জেনারেলি কি হয়, কোনো একজন হিল পরে খুব হাঁটছে, ঠিক আছে, একটা ভালো বড় বেশ হিল পরেছে পায়ে, এবং সেই হিল পরে সে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার পিছন থেকে ধরো খুব একটা বাঘ তেড়ে আসছে, বা পিছন থেকে একটা খুব ভয়ানক একটা গাড়ি হয়তো ব্রেক ফেল হয়ে গেছে, সে আসছে দৌড়ে দৌড়ে। তাহলে সে কি আর যে ক্যাট ওয়াক করছিল সে কি সেইভাবে হাঁটবে না, টুক করবে। কি করবে না, টুক মানে কি না জানো, টেকের হচ্ছে পাস্ট ফর্ম টুক। তাহলে সে কি করবে, হিলটা হাতে নেবে এবং সে কি করবে, দৌড়াবে। তার মানে কি, ভয় পেয়ে যে দৌড়ে পালিয়ে যাওয়া, সেটা দেখো এই সেন্সে ইউজ করা হয়। টুক টু হিলস মানে কি, তুমি যখন, তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি যখন কোনো জিনিসে ভয় পাও, তুমি যখন রাস্তা দিয়ে সুন্দরভাবে হিল পরে হেঁটে হেঁটে যাচ্ছ, কিন্তু তুমি যে জিনিসে ভয় পাও, ধরো বাঘ আসছে বা ভূত দেখে ভয় পাও তুমি, তো সেরকম কোনো ফিলিংস এলো, তখন তুমি কি করবে, ক্যাটওয়াক করে করে যাবে না, তখন তুমি কি করবে না, হিলটা হাতে নেবে এবং দৌড়ে পালাবে। এক্স্যাক্টলি সেই মিনিংটাই দেখো প্রোভাইড করেছে, রান অ্যাওয়ে ইন ফিয়ার। তাহলে ভয় পেয়ে যে দৌড়ে পালিয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলতে পারি, রান অ্যাওয়ে ইন ফিয়ার না বলে আমরা এটাও বলতে পারি কি, টুক টু হিলস। ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পেরেছো? চলো, টু কিপ আপ। টু কিপ আপ মানে কি, টু কিপ ইন টাচ। টু কিপ আপ মানে কি, সেন্স কি দিচ্ছে, টু কিপ ইন টাচ। আমরা বলি না, যখন দেখবে আমাদের মানে কারোর ফেয়ারওয়েল হয়ে যায়, ঠিক আছে, বা আমাদের যখন কি হয় না, আমাদের যখন স্কুল থেকে ছেড়ে যখন আমরা কলেজে যাই, ঠিক আছে, তখন আমরা কি বলি, যে আমাদের সাথে টাচে থাকিস, বন্ধু বান্ধবদের বলি না যে যোগাযোগ বজায় রাখিস বা ফোন করিস, তো সেটাকেই বলা হয় কি, কিপ ইন টাচ। এন্ড কিপ ইন টাচকে আমরা টু কিপ আপ বলতে পারি। কিপ আপ জেনারেলি আমরা ফ্রেজাল ভার্বেও করে থাকবো, ঠিক আছে। চল, মেক আ ক্লিন ব্রেস্ট। দেখো ভীষণ ইন্টারেস্টিং একটা ইডিয়ামস, এবং বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামিনেশনে আমরা দেখে থাকি এই ইডিয়ামসটা, দ্যাট ইজ মেক আ ক্লিন ব্রেস্ট। দেখো ব্রেস্ট জেনারেলি এখানে তোমাকে ইন্ডিকেট করছে কি না, আমরা যদি তোমরা কেউ লিটারেচারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা বুঝতে পারবে যে পার্টিকুলার একটা বডি পার্ট দিয়ে আমরা ওভার মানে পুরো পার্সনকে ডিনোট করতে পারি, বা পুরো বডিকে রিপ্রেজেন্ট করা যায়, দ্যাট ইজ কল সিনেকডিকি, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে মেক আ ক্লিন ব্রেস্ট মানে হচ্ছে এখানে তোমাকে হৃদয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ বক্ষ হচ্ছে আমাদের শরীরের এমন একটা পার্ট যেটা হচ্ছে হৃদয়ের কাছাকাছি অবস্থিত, আমাদের হার্টের কাছাকাছি অবস্থিত, ঠিক আছে। তো আমরা কি করি, আমাদের মনে আমরা প্রচুর কথা হচ্ছে জমিয়ে রাখি, ঠিক আছে। মন হচ্ছে কি, রিজার্ভারের কাজ করে, যেখানে আমি সমস্ত কিছু আমরা রিজার্ভ করে রাখি। তো ক্লিন করে দেওয়া মানে কি, ক্লিন করে দেওয়া মানে তুমি যখনই কাউকে যখন মনের কথা খুলে বলে দেবে, তার মানে কি, তোমার হৃদয়ে যে জিনিসগুলো জমা ছিল সেগুলোকে তুমি কি করে দিচ্ছ, ওপেন করে দিচ্ছ, ক্লিন করে দিচ্ছ, বের করে দিচ্ছ। তো মেক আ ক্লিন ব্রেস্ট মানে তোমাকে মিনিং একই দিচ্ছে, কনফেস উইদাউট রিজার্ভ, অর্থাৎ কনফেস করে দেওয়া। কাউকে যখন তুমি সমস্ত কিছু কনফেস করে দিচ্ছ, কোনো কিছু ভেতরে নিজে না জমিয়ে, দ্যাট ইজ কল কি, মেক আ ক্লিন ব্রেস্ট, ঠিক আছে। ভীষণ সুন্দর একটা ইডিয়ামস এবং আমরা ইউজ করে থাকি। চলো, এবার দেখো হেডস উইথ রোল। ভীষণ ইজি একটা ইডিয়ামস, হেড উইথ রোলস। এটা বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে এসছে। হেড উইথ রোলস মানে কি, ভালো করে বুঝবে যে হেড উইথ রোল, আগেকার দিনের যে রাজারা ছিল, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু আমি বারবার তোমাদের বলছি যে বহু যুগ থেকে প্রচলিত এই জিনিসগুলো, একদিনে ইডিয়ামস ফ্রেজেস তৈরি হয়নি বা প্রোভার্বস তৈরি হয়নি, রাইট। তো যাই হোক, তো এই যে হেড উইথ রোল, যেটা কোথা থেকে এসছে, ইংল্যান্ডে কি হতো, স্পেশালি যিনি রাজা ছিলেন, জেনারেলি তাদের হচ্ছে যারা কোনো মিসডিড করতো, মিসডিড মানে কি, যে অন্যায় করতো, ভুল কাজ করতো, তো তাদেরকে শাস্তি দণ্ড, ধরো প্রাণদণ্ড দেওয়া হলো। তো কিভাবে দেওয়া হলো না, তাদের মুন্ডুচ্ছেদ করা হবে বা তাদের মাথা কেটে বাদ দিয়ে দেওয়া হবে, রাইট। তো দেখবে জেনারেলি যাদের মানে মাথা কেটে বাদ দিয়ে দেওয়া হতো, তাদের একটু উঁচু স্থান থেকে তাদের মাথা কেটে বাদ দিয়ে দেওয়া হতো, এবং যখন মাথা কাটা হতো তো সেটা জেনারেলি রোল খেয়ে নিচে পড়তো, বোঝা গেল? তো এবারে এখান থেকে দেখো, এখান থেকে এখন কিভাবে এটা ইউজ করা হয়, ওই যে সিন, ওই সিন থেকে এই যে হেডস উইথ রোল, এই যে মাথা এই যে রোল খেয়ে পড়ছে, এখান থেকে এটা ডিরাইভ করা হয়েছে, এবং এখন কোন সেন্সে ইউজ হয়,
স্পেশালি যে কোনো অফিসিয়াল পারপাসে এই ইডিয়ামসটা তোমরা ইউজ হতে দেখবে। ঠিক আছে, আমরা কি বলি না, যখনই কোনো একজন মানুষ ভুল করেছে বা কোনো একজন এমপ্লয়ি অফিসের ভুল করেছে বা কোনো বাজে কাজ করেছে যেটা অফিসের পারপাসে করা উচিত হয়নি, তো সেই সমস্ত কাজ যখন কেউ করে থাকে তখন কি করে, বস যদি জানতে পারে তখন সেই পার্সনকে কি করে, নয় তাকে কি করে না, নয় তাকে হচ্ছে ট্রান্সফার করিয়ে দেয়, মানে তার জায়গায় অন্য একজন মানুষ আসবে, না হলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়, তার পোস্টে অন্য একজন মানুষ আছে। তাহলে কি হলো, একজন বেরিয়ে গেল আর একজন ঢুকলো, তাহলে রোল হলো, এখানেও হেড দেখো, হেড ইজ ইন্ডিকেটিং হিয়ার আ পারসন, তাহলে পারসন কি হচ্ছে, একজন মানুষ বেরিয়ে যাচ্ছে আর একজন মানুষ ঢুকছে, তাহলে কি হচ্ছে, এখানেও রোল হচ্ছে। তার মানে এখন কোন সেন্সে ইউজ হয়, ট্রান্সফার্স উইল টেক প্লেস। তাহলে যখন হেডস উইথ রোল আমরা বলি, তার মানে কি বোঝাতে চাই, যে ট্রান্সফার হবে, মাথা বেরিয়ে যাবে, তার জায়গায় অন্য একজন মাথা আসবে। বুঝতে পেরেছো, এই সেন্সে এখন ইউজ হয় যে ট্রান্সফার্স উইল টেক প্লেস। ওকে, এরপরটা দেখো, মেক নো বোনস অ্যাবাউট। জেনারেলি মেক নো বোনস অ্যাবাউট মানে কি, যখন আমরা কি করি, যখন আমরা হচ্ছে স্যুপ খাই, ঠিক আছে, যখন আমরা দেখবে স্যুপ খাই তখন কি হয়, সেখানে যদি চিকেন স্যুপ থাকে তাহলে সেখানে কি হয়, বোনলেস জেনারেলি চিকেন স্যুপ হয়, রাইট, বোঝা গেছে। তো সে জেনারেলি তখন কি হয় না, যখন বোন থাকবে, বোন মানে কি হাড়, যখন হাড় থাকবে এবং হাড়টা যখন আমাদের গলায় বিঁধবে তখন কি হয় না, আমরা কিন্তু কথা বলতে ঠিকঠাক মতো পারবো না। ওই সিনারিওর সাথে একটু রিলেট করো, আমাদের কথা তখন কি হবে, আটকে আটকে বেরোবে, আমরা কি একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, কথা বলতে পারবো না, কথার ফ্লোটা কি হবে, আটকে যাবে। এক্স্যাক্টলি যখন তুমি দেখবে তোমার গলা থেকে বোনটা বেরিয়ে গেছে তখন কি হবে, তুমি আবার সুন্দরভাবে কথা বলতে পারবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, কথার ফ্লো তোমার বজায় থাকবে, আটকে যাবে না। বুঝতে পেরেছো, এক্স্যাক্টলি সেই সেন্সে দেখো ইউজ করা হয়েছে। ঠিক যেমন আমরা হেজিটেশন ফিল করি, যখন আমরা হেজিটেট ফিল করি তখন কি হয়, তখন দেখবে আমাদের গলায় মানে আমাদের কথা আটকে যায়, আমাদের মনে হয় বলবো কি বলবো না, তাই না, বা আমতা আমতা করে আমরা কথা বলি। ঠিক এইটার সাথে দেখো, যেমন গলায় কাঁটা বিঁধলে বা গলায় হাড় আটকালে যেমন আমরা কথা বলি, কথা আটকে যায়, তার সাথে হেজিটেশনের মিল করেছে এখানে। এবং তোমাকে কি বলা হচ্ছে যে মনে করো যে তোমার গলায় কোনো কাঁটা নেই, সেইভাবে তুমি কথা বলো বা সেইভাবে কাজ করো, অর্থাৎ উইদাউট হেজিটেশনে তোমরা সমস্ত কাজ করো। ঠিক আছে, তাহলে মেক নো বোনস অ্যাবাউট মানে হচ্ছে ডু নট হ্যাভ এনি হেজিটেশন ইন এনিথিং। যখনই কোনো কিছুতে আমাদের হেজিটেশন আমরা ফিল করব না, তখনই আমরা কি করব, সুন্দরভাবে ফ্লো মানে ফ্লোতে আমরা কাজ করতে পারবো, সেখানে কোনো হেজিটেশন কাজ করবে না। ঠিক আছে, বোঝা গেল। তাহলে বোনস এর সাথে হেজিটেশনের কি সম্পর্ক, আই হোপ তোমরা বুঝতে পারবে। ওকে, চলো, টেক আফটার। টেক আফটার আমরা প্রায় সময় দেখে থাকি, এন্ড টেক আফটার মানে আমরা জানি রিজেম্বলস, অর্থাৎ সাদৃশ্য খুঁজে পাওয়া। ধরো আমাকে আমার মায়ের মতো দেখতে বা আমাকে আমার বাবার মতো দেখতে, তার মানে কি বাবার সাথে আমার সাদৃশ্য আছে, মিল আছে, রাইট, তো সেটাকেই বলা হচ্ছে টেক আফটার। ওকে, চলো, টু স্টার্ভ অফ। এই অফ দিয়ে তোমরা মনে রাখতে পারো যে টু স্টার্ভ অফ কি সেন্সে ইউজ হয়। ধরো গভর্নমেন্ট কোনো একটা স্কিম এনেছে জনসাধারণের জন্য এবং গভর্নমেন্টের মনে হচ্ছে এই স্কিমটা আনা হলে জনসাধারণের ভালো হবে না, তাদের প্রতিক্রিয়া ভালো নয়, তারা ভালোভাবে রেসপন্ড করছে না, তখন গভর্নমেন্ট কি করবে, ওই পার্টিকুলার যে স্কিমটা আনছে সেটা বন্ধ করে দেবে, সেটা রদ করে দেবে বা সেটা পোস্টপন করে দেবে, যাতে করে আরো কিভাবে জিনিসগুলো রিভাইজ করা যায় সেই ব্যাপারে আলোচনা করবে। তো কোনো জিনিস যখন রদ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, পোস্টপন করে দেওয়া হয়, পিছিয়ে দেওয়া হয়, সেই সেন্সে আমরা ইউজ করি টু স্টার্ভ অফ, অর্থাৎ পোস্টপন্ডের সেন্সে আমরা ইউজ করে থাকি। তাহলে পোস্টপনের সেন্স কিসে দিচ্ছে, টু স্টার্ভ অফ। চলো পরেরটা দেখি, টু গিভ আ পিস অফ মাইন্ড। দেখো মাইন্ড হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। দেখো মাইন্ডের অনেক টুকরো থাকে, তাই না, অনেক টুকরো থাকে, যেখানে যে টুকরোর মধ্যে কি করি আমরা, কিছু টুকরো টুকরো স্মৃতি রেখে দিই, তাই না, এক একটা টুকরোতে কি থাকে, এক একটা স্মৃতি থাকে। তো ভালো করে বুঝে দেখো, টুকরো টুকরো স্মৃতি যেগুলো হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয় বা যেগুলোর সাথে আমাদের খুব মানে কি বলবো পজিটিভ যে সমস্ত স্মৃতিগুলো হয়, ঠিক আছে, যেগুলো আনন্দের স্মৃতি, যেগুলো খুব রিমেম্বারিং আমাদের কাছে, তো সেই জিনিসগুলো কিন্তু যত ভালো ভালো জিনিস হয়
যে কোনো মানুষ, এটা হিউম্যান নেচার, ভালো ভালো জিনিস হলে সেটা আমাদের কাছে রেখে দিই, ভালো স্মৃতি হলে সেটা আমাদের মাথার মধ্যে আমরা সঞ্চয় করে রাখি। যত নেগেটিভ জিনিসপত্র হয়, ঠিক আছে, যত নেগেটিভ জিনিসপত্র হয় সেগুলোকে দেখবে আমরা ডিসপোজ করে দিই, সেগুলোকে আমরা বের করে দিই, সেগুলোকে আমরা এক্সপ্রেস করে দিই। সেটা স্মৃতির ক্ষেত্রেও হয়। স্মৃতির ক্ষেত্রে আমরা কি করি, বাজে যত আমাদের মানে জিনিসপত্র থাকে সেগুলো বের করে দিই। তার মধ্যে কি, কারোর উপর খুব রাগ আছে, বা কাউকে আমরা খুব হিংসা করি, বা কারোর প্রতি আমাদের খুব বিদ্বেষ আছে, সেটা দেখবে আমরা খুব তাড়াতাড়ি সেই মানুষকে প্রতিফলিত করে দিই, সেটা নিজেদের মধ্যে ধরে রাখতে পারি না যতটা আনন্দের স্মৃতিকে ধরে রাখতে পারি। তার মানে কি, আমার একটা মাইন্ডের একটা টুকরো, একটা পিস আমি তাকে দিয়ে দিচ্ছি। বোঝা গেল? যে গিভ করে দেওয়া, দেখো কি বলেছে, টু গিভ আ পিস অফ মাইন্ড। তাহলে কোন পিসটা আমি মাইন্ডে দিয়ে দিচ্ছি যেটার মধ্যে নেগেটিভ চিন্তাধারা রয়েছে, সেগুলো বেশি তাড়াতাড়ি প্রতিফলিত হয়ে যায় এবং সেগুলোই আমরা মানুষজনকে দিয়ে দিই। যেমন রাগ হলে কাউকে দেখিয়ে দিয়ে তোর ওপর রাগ আছে এই বলে দিই, ঠিক আছে। কাউকে হিংসা করলে দেখবে তাকে টিপ্পনি করে আমরা কথা বলি, টোন করে কথা বলা, ঠেস করে কথা বলা, সেগুলো আমরা করি। তার মানে কি, তাকেও হচ্ছে পিস অফ মাইন্ড দিয়ে দেওয়া নিজের। এক্স্যাক্টলি দেখো সেই মিনিংটাই তোমাকে দিয়েছে, টু রেপ্রিমেন্ড। রেপ্রিমেন্ড মানে কি, সেম জিনিস কাউকে টোন মেরে বা কাউকে ঠেস দিয়ে তখনই তুমি কথা বলবে যে পার্টিকুলার পার্সনকে তোমার পছন্দ নয়, যার প্রতি তোমার এই নেগেটিভ চিন্তাধারা রয়েছে, তাকে তুমি সে কি করবে, তোমার পিস অফ মাইন্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, তার জন্য তুমি কি করছো, তাকে টোন করে কথা বলছো, তাকে ঠেস দিয়ে কথা বলছো। এক্স্যাক্টলি সেই মিনিংটা কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। ওকে, বোঝা গেল? তাহলে পিস অফ মাইন্ডের সাথে রেপ্রিমেন্ডের কি সম্পর্ক? ঠিক আছে, চল পরেরটা। রেস্ট অন লরেলস। হোয়াট ইজ দ্য মিনিং অফ লরেলস? যদি লরেলস মানে মনে রাখো, তাহলে এই ইডিয়ামস এর মানেও মনে থাকবে। লরেল হচ্ছে আগেকার দিনে যারা অ্যাথলেটিক থাকতো, ঠিক আছে, আমি এরকম অনেক গ্রিক মাইথোলজি থেকে অনেক কিছু ইডিয়ামস হয়, সেগুলো তোমাদের করাবো। তো সেই অ্যাথলেটিকদের আমি খুব ভালো এখানে আঁকতে পারছি না, ঠিক আছে, একটা পাতি জিনিসপত্র আঁকছি যাতে করে তোমাদের একটু জিনিসটা একটু কি হয়, ক্লিয়ার হয়, ঠিক আছে, জাস্ট বুঝতে পারলেই হলো। সো লরেল হচ্ছে খানিকটা এরকম, ঠিক আছে, এরকম না, আরো সুন্দর। লরেল জেনারেলি কি হয়, আগেকার দিনে যারা অ্যাথলেটিক থাকতো, এখন কি হয়, অ্যাথলেটিকটা জিতলে তারা মেডেল পায়, রাইট, তারা হচ্ছে কাপ পায়। কিন্তু তখন তো আর মেডেল আর কাপ ছিল না, তখন হচ্ছে লরেল বা ক্রাউন প্রোভাইড করা হতো। যে ক্রাউন বা যে মুকুটটা দেখতে হতো কি না, কি দিয়ে বানানো হতো, ফুল এবং পাতা দিয়ে বানানো হতো, ঠিক আছে, ফুলের একটা ক্রাউন তাকে মাথায় পরিয়ে দেওয়া হতো। ঠিক আছে, এবার রেস্ট অন লরেলস মানে হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যারা কি করে না, যারা হচ্ছে ধরো 10 থেকে 30 বছর বয়স পর্যন্ত, 10 থেকে 30 বছর বয়স পর্যন্ত তারা 6টা লরেল পেয়েছে, 6টা, ধরো 6টা ক্রাউন পেয়েছে। এবার সে কি বললো, এই যে 6টা ক্রাউন পেয়ে গেছে এটাই অনেক অনেক বেশি কিছু পেয়ে গেছে এবং এটা নিয়ে আমি পুরো জীবন কাটিয়ে দিতে পারবো। অর্থাৎ যেসব মানুষদের আত্মতুষ্টি হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে, যারা ভাবে কি এই যা পেয়েছি এই অনেক, আর আমাকে খাটতে হবে না। অর্থাৎ সেই সব মানুষের ধরো প্রোডাক্টিভিটি প্রচুর আছে, সে যদি 40 বছর পর্যন্ত খেলতো তাহলে হয়তো এই 6টার জায়গায় তার 10টা লরেল থাকতো, বাট সে করলো না। সে আত্মতুষ্টি এতটাই তাড়াতাড়ি হয়ে গেল, নিজের ওপর এতটাই সে স্যাটিসফ্যাকশন তাড়াতাড়ি পেয়ে গেল যে সে কি করলো না, যতটুকু লরেল পেয়েছিল তার উপরেই সে পুরো জীবনটা রেস্ট করে দিতে পারলো, অতিবাহিত করে দিতে পারলো। তো সেই সমস্ত মানুষজনকে আমরা কি বলতে পারি, রেস্ট অন লরেলস। অর্থাৎ মানেও দেখো কি বলছে, টু বি কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতুষ্টি, অর্থাৎ যা পেয়েছি এটাই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই, আমি অনেক করে নিয়েছি, এরকমও মানুষজন থাকে। তো তাদেরকে আমরা বলতে পারি রেস্ট অন লরেলস। ঠিক আছে, আই হোপ এটা ক্লিয়ার হলো তোমাদের। চলো পরের পেজে যাই। এবার দেখো পে থ্রু নোস, ভীষণ ইজি এবং বেশিরভাগ আমরা বাংলায় বলে থাকি নাক্ষত দিতে হলো। অর্থাৎ আগেকার দিনে রাজারাও কি করতো, যে কোনো কিছু ধরো খাজনা দিতে পারলো না, ট্যাক্স ক্লিয়ার করলো না, বা হচ্ছে তারা কোনো অন্যায় করলো, তখন রাজা কি হতো, তাদের নাক কেটে দিত। অর্থাৎ নাক কেটে দেওয়া মানে কি, তারা একটা অর্গান বাদ চলে যাওয়া। ঠিক আছে, তো এমন কোনো জিনিস তুমি কিনে নিয়েছো খুব বেশি প্রাইস দিয়ে, যাতে তোমার মনে হচ্ছে বাবা অনেক টাকা আমি নিজের সেভিংস পুরো লুটিয়ে দিলাম, তার মানে কি হলো, আমার অনেক টাকা, অনেক প্রাইস চলে গেল একটা জিনিস কিনতে গিয়ে, একটা শখ মেটাতে গিয়ে। তখন তোমার কি মনে হবে, যেন মনে হচ্ছে আমি নাকখত দিয়ে দিলাম। ঠিক আছে, তো ঠিক নাকখতের মতো, তো নাক একটা অর্গান বাদ চলে যাওয়া তোমার বডি থেকে, তার মানে কি অনেকটাই তোমাকে মূল্য চোকাতে হলো, অনেকটা হাই প্রাইস তোমাকে দিতে হলো। এক্স্যাক্টলি হাই প্রাইসের সেন্সে এখনো ইউজ হয়। পে থ্রু নোজ মানে পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস, অর্থাৎ কোনো কিছুর জন্য পে করেছো প্রচুর বেশি,
তার জন্য তোমার যখন সেই ফিলিংসটা হবে বাবা নাক্ষর দিতে হলো, এক্স্যাক্টলি সেই মানেটাই দেখো এখানে প্রোভাইড করছে। ওকে, তারপরে দেখো ড্র অন ফ্যান্সি। ফ্যান্সি মানে আমরা জানি যে ইমাজিনেশনে যে জিনিসগুলো করি, যে আমি শাহরুখ খানের সাথে দেখা করতে চলে যাব, তার সাথে আমি ডিনার করতে চলে যাব, তো এগুলো কি, এগুলো হচ্ছে আমার ইমাজিনেশন। তো যে জিনিসের মধ্যে ইমাজিনেশন বর্তমান, সেখানে কি হয় না সেই জিনিস কিন্তু ফুলফিল হয় না, সেখানে কিন্তু কোনো কি নেই না ফ্যাক্ট নেই, ঠিক আছে, কোনো ফ্যাক্ট নেই। ওকে, বুঝতে পেরেছো? তো যে জিনিসে কোনো ফ্যাক্ট নেই তার মানে সেটা কি হচ্ছে না সেখানে তুমি ইমাজিনেশন ইউজ করছো। তো কোনো কিছু ইমাজিনেশন ইউজ করে কোনো জিনিস করা, কোনো কাজ করা, কোনো কিছু ভাবা, দ্যাট ইজ কল্ড ড্র অন ফ্যান্সি। ঠিক আছে, বোঝা গেল? চল পরের পেজে যাই। এবার দেখো রিডিং বিটুইন দ্য লাইনস। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিডিং বিটুইন দ্য লাইনস? রিডিং বিটুইন দ্য লাইনস মানে কি, আমরা বেশিরভাগ কোনো পোয়াম পড়ছি, ঠিক আছে, কোনো কবিতা পড়ছি বা যে কোনো লেখা, কোনো আর্টিকেল পড়ছি। এবার দেখো শুধু গড় করে লাইন পড়ে দিলে তো হয় না, আমাদের কি স্পেশালি কবিতার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে একটা অ্যাপারেন্টলি মিনিং থাকে, একটা ইনার মিনিং থাকে। তো তুমি যখন লাইনগুলো পড়ছো তার একটা কি আছে, তার একটা মিনিং আছে, লিটারেলি একটা মিনিং তোমাকে প্রোভাইড করছে, বাট তার মধ্যে একটা ইনার মিনিংও থাকে যেটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ রিডিং বিটুইন দ্য লাইনস মানে কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন মিনিং। অর্থাৎ ওপরে একরকম মিনিং দিচ্ছে কিন্তু সেই লাইনের একটা মানেও থাকে ভেতরে। তো রিডিং বিটুইন দ্য লাইনস মানে কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন মিনিং, অর্থাৎ যে মিনিংটা লুকানো আছে সেই মিনিংটা বোঝানোর জন্য আমরা কি বলি, রিডিং বিটুইন দ্য লাইনস। ওকে, টার্ন অ্যান্ড অনেস্ট লিভিং। টার্ন অন আর অনেস্ট লিভিং মানে কি, মেক আ লেজিটিমেট লিভিং। লেজিটিমেট লিভিং কখন সম্ভব? লেজিটিমেট লিভিং মানে কি, বৈধ লিভিং। কখন হবে তোমার বৈধ বা লেজিটিমেট লিভিং কখন হবে? যখন তোমার চাহিদা কম থাকবে। অর্পিতার মতো হলে কিন্তু লেজিটিমেট লিভিং সেটা হবে না, সেটা আকাশ ছোঁয়া লিভিং হয়ে যাবে। ঠিক আছে, একটা সাধারণ মানুষের লেজিটিমেট লিভিং কি হয় না, আমার একটা মাথা ঠেকাবার একটা বাড়ি থাকবে, আমার একটা ছোটখাটো যানবাহন থাকবে যেটা করে আমি যাতায়াত করতে পারবো, আমার ছোটখাটো একটা ভালো চাকরি থাকবে যেটার মাধ্যমে আমি আমার শখ আহ্লাদ গুলো আমি পূরণ করতে পারবো, দ্যাট ইজ কল্ড লেজিটিমেট লিভিং। তখনই তোমার লিভিংটা অনেস্ট হবে। আর যখনই তোমার লিভিং আকাশ ছোঁয়া হয়ে যাবে তখনই তুমি কি করবে না, অর্পিতার মতো কেস হবে, মানুষজনের টাকা পয়সা লুটপাট করে বসে থাকতে হবে এবং তোমার ডিসঅনেস্ট লিভিং হয়ে যাবে। এইভাবে মনে রাখবে, টার্ন অনেস্ট লিভিং মানে মেক আ লেজিটিমেট লিভিং। তোমার লিভিং কে লেজিটিমেট করা হচ্ছে। লেজিটিমেট কখন করতে পারবো? যখন আমাদের চাহিদা কম থাকবে, যখন আমাদের কি হবে না আমরা হচ্ছে নিজেদেরকে সংযত করতে পারবো, তখনই সেটা হবে লেজিটিমেট লিভিং। ওকে, চল গিভ দ্য গেম অ্যাওয়ে। গিভ দ্য গেম অ্যাওয়ে ভীষণ ইন্টারেস্টিং একটা ইডিয়ামস, বেশিরভাগ পরীক্ষায় রিপিট হয়েছে। গিভ দ্য গেম অ্যাওয়ে মানে গেমটা কখন তোমার হাতের মুঠোয় থাকবে বা গেমটা কখন তোমার মধ্যে থাকবে না, যখন তুমি ধরো দাবা খেলছো, ঠিক আছে, বা চেস খেলছো। তো চেসে কি হবে, চেসের গেম খুব বুদ্ধির একটা গেম এবং তোমার প্রত্যেকটা চাল সম্পর্কে তোমাকে অ্যাওয়্যার থাকতে হবে, তোমার মাথায় কিন্তু সেটা সম্পর্কে একটা দানের সম্পর্কে তোমার একটা মাথায় বুদ্ধি খাটাতে হয়। এবার এক্স্যাক্টলি কি হলো, ধরো দুজন মিলে খেলতে বসেছো, দুই বন্ধু, এবং তুমি কি করলে না তুমি বলে ফেললে তোমার এর পরবর্তী চাল বা পরবর্তী দান কি হবে। এটা যখনই তুমি বলে ফেললে তখনই কি হলো, অপরজনের পক্ষে বুঝতে সুবিধা হলো এবং তোমার কি হলো, তুমি গেমে হেরে গেলে, তাই না? তাই জন্য চাল কাউকে বলতে নেই যে এরপরে আমি কি দান দেব, সেটা যদি তুমি লোকজনকে বলেই দাও তার মানে কি করলে, তুমি গেমটা অ্যাওয়ে করে দিলে, গেমটা যেতে দিলে, খেলাটা ছেড়ে দিলে, খেলাটা অন্যের হাতে চলে যেতে দিলে। এক্স্যাক্টলি তার মানে কি হলো, যেটা তোমার মাথায় দানটা সিক্রেট অবস্থায় ছিল সেই সিক্রেটটা তুমি রিভিল করে দিলে, তুমি গিভ আউট করে দিলে। দেখো মিনিং এটাই বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? গিভ দ্য গেম অ্যাওয়ে মানে গিভ আউট দ্য সিক্রেট, সিক্রেট বলে দেওয়া। ওকে, বোঝা গেল? এবার দেখো চিক বাই জল, ভেরি ইন্টারেস্টিং। চিক আমাদের এটাকে বলে অ্যান্ড জল এই পোর্শনটাকে বলে। তো আমাদের বডি পার্টের দেখো চিক মানে গাল এবং জ লাইন দুটো কিন্তু একই সাথে অবস্থিত, তাই না? দুটো বডি পার্ট কিন্তু খুব কাছাকাছি অবস্থিত। এবার খুব গোলুমোলু টাইপের যদি কোনো মানে মেয়ে দেখো বা ছেলে দেখো, তাদের কি হয়, তাদের গাল এবং যখন ফোলা ফোলা থাকে তাহলে কি হয়, গাল এবং চিক বোন বোঝা যায় না, দুটো কি হয় মিশে যায়। তারপরে বুঝতে পারছো দুটো কতটা ক্লোজ, কতটা কাছাকাছি অবস্থিত দুটো অর্গান। তাহলে সেটাই বলা হচ্ছে মানে সেটা বডি পার্ট, তাহলে সেটা কি বলা হচ্ছে, চিক বাই জল মানে ভেরি নিয়ার এর সেন্স দিচ্ছে। যতটা নিয়ার চিক এবং জল আমাদের, ঠিক ততটাই নিয়ার এর সেন্স দিচ্ছে কি, চিক বাই জল। ঠিক আছে, দেখো রান রায়ট। রায়ট মানে কি, অর্থাৎ যে কাজটা আমরা কি করছি না রেস্ট্রেন
আউট উইদাউট রেস্ট্রেইন করছে। অর্থাৎ আমরা যখন ভাববো রাইট কখন হয়, যখন রাইট লাগে তখন কি হয়, মানুষজন উন্মাদের মতো করতে থাকে, তাই না? না কোনো পুলিশ মানে, না কোনো রুলস মানে, দাঙ্গা চলেই যাচ্ছে। দাঙ্গা যখন হয় তখন মানুষ কি হয়, তোমার কাছে যখন মনে হবে যে আমার কোনো ব্যারিয়ার নেই, আমার কাছে কোনো বাধা নেই, তখন তুমি কি হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে। অর্থাৎ রাইটের সময় যখন তুমি বাধাহীন ভাবে যে সমস্ত কাজকর্ম করতে থাকো, সেখানে তোমার উচ্ছৃঙ্খলতা বর্তমান থাকে রাইটের মধ্যে। তো রাইটের সাথেই দেখো এখানে মিলিয়েছে কি, অ্যাক্ট উইদাউট রেস্ট্রেইন। যেখানে তোমার মনে হচ্ছে রেস্ট্রেইন নেই, ঠিক আছে, রেসিস্ট করার মতো কেউ নেই, তখন তুমি যেমন কাজ করবে সেটাকেই বলা হচ্ছে। চলো, গো থ্রু ফায়ার ওয়াটার। ফায়ার এন্ড ওয়াটার আমরা ছোটবেলা থেকে জানি দুটো বিপদ সংকুল। ফায়ারে কি হবে, আমরা ফায়ারে হাত দিলে, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে এবং জলে আমরা ডুবে মারা যাবো। তো দুটোই আমাদের কাছে ডেঞ্জার, আমরা জানি। এবং জানা সত্ত্বেও যখন তুমি তার মধ্যে দিয়ে যাচ্ছ, ধরো এই যে গো থ্রু করছো, অর্থাৎ ফায়ারকে ছুঁচ্ছ, আগুনের উপর দিয়ে যাচ্ছ, তার মানে কি তুমি এই সম্পর্কে জানো যে এইগুলো হচ্ছে আমাদের ডেঞ্জার, কিন্তু তা সত্ত্বেও তুমি সেই ডেঞ্জারের মুখোমুখি হচ্ছ। কেন হচ্ছ? যাতে করে অন্যদের হচ্ছে তুমি হেল্প করতে পারো। অর্থাৎ জানা সত্ত্বেও ডেঞ্জারের মুখোমুখি হওয়া কি সেন্সে ইউজ হয়, যেমন মাকে দিয়ে ভাবো, একটা মা তার বাচ্চার জন্য তার জন্য যেটা ডেঞ্জার, সেটাকেও সে অতিক্রম করে সেই কাজটা করে, যাতে করে তার বাচ্চার কি হয় না, হেল্প হয়, যাতে করে তার বাচ্চার কি হয় না, লাভ হয়, সে যাতে ভালো থাকে। তার জন্য মাদার কিন্তু অনেক ডিফিকাল্টিস ফেস করে, এটা জানা সত্ত্বেও অনেক কাজ বা অনেক অ্যাক্টিভিটি করে থাকে। সে জানেও যে সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বা সেটা তার জন্য ডেঞ্জার হতে পারে, তার সত্ত্বেও একটা মা তার বাচ্চার জন্য এই কাজগুলো করে থাকে। এক্স্যাক্টলি সেম সেন্স দিচ্ছে। অর্থাৎ ফায়ার, আগুন, অ্যান্ড ওয়াটার, জল, দুটোই জানি সে ডেঞ্জার, কিন্তু তার সত্ত্বেও তুমি তার ভেতর দিয়ে যাচ্ছ কেন? কারণ যাতে করে বাকিদের জন্য সেটা বেনিফিশিয়াল হয়, সেটা যাতে হেল্পফুল হয়। তো এক্স্যাক্টলি দেখো সেই সেন্স দিচ্ছে। গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার মানে আন্ডারগো এনি রিস্ক, যে কোনো বিপদের সম্মুখীন হওয়া। কেন হওয়া, পুরো মানেটাই দিয়ে দিলাম। কেন রিস্কে তুমি যাচ্ছ জেনেও, যাতে করে তোমার গ্রুপের যারা যারা মেম্বার আছে তাদের জন্য যাতে সেটা হেল্পফুল হয়, বেনিফিশিয়াল হয়, তার জন্য যদি কেউ মানে সেই কাজটা রিস্ক নিয়ে করে থাকে, তাকে বলা হয় কি না, তাকে বলা হয় গো থ্রু ফায়ার এন্ড ওয়াটার। ওকে, চলো, টকিং টু হ্যাটস। টকিং টু হ্যাটস মানে কি, ভেরি ইজি। হ্যাট বা টুপি আমরা কোথায় পরি, মাথায়, আর আমরা কি দিয়ে ভাবি, মাথা দিয়ে ভাবি। তো মাথার ওপর দিয়ে যদি কোনো কথা বলো, কারণ টুপি মাথার ওপর থাকে, টুপির তো ভাবার ক্ষমতা নেই, তার মানে কি তুমি যখনই মাথা দিয়ে কথা বলবে, তার মানে তোমার কথাগুলোর মধ্যে সেন্স থাকবে, লোকজন সেই কথাগুলো শুনবে এবং সেটা মিনিংফুল হবে। যখন তুমি মাথার উপর দিয়ে কথা বলবে, তার মানে কি হবে, সেটা সবার মাথার উপর দিয়ে চলে যাবে, তার মানে তুমি ননসেন্স কথাবার্তা বলছো। অর্থাৎ টকিং টু হ্যাট মানে বুঝতেই পারছো, হ্যাট মানে কি, টুপি। টুপি দিয়ে কথা বললে কি সেটা গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সেটা, সেই কথাটা তোমার কাছে কি হয়ে যাচ্ছে, ননসেন্স হয়ে যাচ্ছে। দেখো মিনিং তাই দিচ্ছে, টকিং ননসেন্স। তো কেউ যদি ননসেন্স কথাবার্তা বলে, ননসেন্স কথাবার্তা আমরা কখন বলি, যখন আমরা মাথা দিয়ে সেটা চিন্তা করি, তার মানে কি মাথার উপর দিয়ে কথা বলি। তো দ্যাট ইজ কল্ড টকিং টু হ্যাটস। হ্যাট দিয়ে বোঝাতে চেয়েছে মাথার উপরে, কারণ হ্যাট আমরা মাথার উপরে পরে থাকি। ঠিক আছে, বোঝা গেল? চল, তো আজকে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো ইডিয়ামস আমরা কভার করে নিলাম। আশা করছি তোমাদের ক্লাসেস গুলো ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো। একটু অন্যরকম ভাবে ইডিয়ামস ফ্রেজেস গুলো হয়তো তোমরা পাচ্ছ বা রিপ্রেজেন্ট করার আমি চেষ্টা করছি, যাতে করে তোমাদের মুখস্থ বেশি না করতে হয়। পিছনের যদি মিনিং তোমরা বোঝো, প্রত্যেকটা ইডিয়ামস এর যে ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডস এর মানে আছে এবং সেই মানে দিয়ে কিভাবে রিলেট করা হয়েছে সেটা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু কোনোদিন ইডিয়ামস ফ্রেজেস এর মানে তোমরা ভুলবে না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।